প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আজকে আমি একটা সমস্ত রাজনৈতিক দল এবং বাংলাদেশের সমস্ত জনসাধারণের কাছে একটি আবেদন নিয়ে উপস্থাপিত হয়েছি এবং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমার এই কথাগুলো শুনে সবাই মিলে জোরালো দাবি জানাবেন যে হয় জীবন দিব, কিন্তু জুলাই সনদকে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে বাস্তবায়ন করার জন্য গণভোটের আয়োজন করা হয়েছিল। গণভোট অধ্যাদেশকে আমরা বাতিল করে দেই, তাহলে এটি বাংলাদেশের জনগণের সাথে এক ধরনের প্রতারণা করা। অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ পড়লেন, এই শপথ তো সংবিধানে নেই। যখন মনে চায় তখন হায়ার, যখন মনে চায় তখন ফায়ার করা যাবে না। মনে হচ্ছে সরকার র্যাকলেস, বেপরোয়া, ডেঞ্জারাস। তারা এখানে ডিসঅনেস্টির আশ্রয় নিচ্ছে। আমি এই কথাটা বললাম, আমি একটা রিট ফাইল করেছি। এই রিট ফাইল করার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে, বাংলাদেশের যিনি এখন রাষ্ট্রপতি আছেন তিনি হচ্ছে দ্বৈত নাগরিক। তিনি ইউনাইটেড আরব আমিরাতসেরও নাগরিক, আবার উনি মালয়েশিয়াতে ওনার সেকেন্ড হোম, এইখানে কাগজে লেখা আছে ওনার সেকেন্ড হোম মালয়েশিয়াতে। এবং এইটা যখন উনি করেন, তখন যখন উনি শপথ নিয়েছিলেন তখন ওনার এই রেসিডেন্সি ভ্যালিড ছিল। রেসিডেন্সি ভ্যালিড ছিল 2024 সাল পর্যন্ত, আর উনি শপথ নিয়েছিলেন 2023 সালে। সো বাংলাদেশের একজন রাষ্ট্রপতি যে সাংবিধানিকভাবে অযোগ্য রাষ্ট্রপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ইভেন, তাকে রাষ্ট্রপতি করা হলো। এবং সেই সময় যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় কারো কোনো রকম ভাবে এগুলো প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না, সেই জন্যে আমরা এই প্রশ্ন তুলি নাই তখন। আজকে দেশবাসীর প্রয়োজনে কেন এটা তোলা হলো? দেখেন, এই রাষ্ট্রপতি কখনোই জুলাইকে ধারণ করেন না। তার প্রথম প্রমাণ হচ্ছে, তিনি এই জনতার চোখ বলে একটি পত্রিকায় প্রথমে উনি এটা কত তারিখে দিলেন? 20 অক্টোবর 2024। 20 অক্টোবর 2024 সালে দিয়ে উনি এই সাক্ষাৎকারটা দিয়েছিলেন সেই সময় মতিউর রহমান চৌধুরীকে। মতিউর রহমান চৌধুরী সাহেবকে সাক্ষাৎকার দিলেন এবং সাক্ষাৎকার দিয়ে উনি কি বললেন যে, সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ দিতে, তার কাছেও কোনো খবর নেই। কি বিষয়ে? চারিদিকে অস্থিরতার খবর, কি হতে যাচ্ছে জানি না, আমি তো গুজবের উপর নির্ভর করে বসে থাকতে পারি না, তাই সামরিক সচিব আদিলকে বললাম খোঁজ দিতে, তার কাছেও খবর নেই। প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন, এই পদত্যাগপত্র তার কাছে নেই। এই কথাটা উনি কি বললেন এবং উনি কি বলতেছেন? সেনাপ্রধান জিয়াউল ওয়াকার বঙ্গবন্ধু তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা, একই জবাব, শুনেছি তিনি পদত্যাগ করছেন। মনে হয় সে সময় পাননি জানানোর। সবকিছু যখন নিয়ন্ত্রণ হলো, তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগ পত্রের কপি সংগ্রহ করতে, তাকে বললাম আমিও খুঁজছি। এক পর্যায়ে প্রেসিডেন্ট বলে, এ নিয়ে আর বিতর্কের কিছু নেই। সো প্রথম কথা হলো, তিনি বাংলাদেশের জুলাইকে বিতর্কিত করার জন্য প্রথম কথাটাই বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করছেন কিনা এ বিষয়ে তিনি অবগত নয়, এবং তার মিলিটারি সচিব সহ তার মন্ত্রিপরিষদ সচিব সহ কেউ সেদিন সে পদত্যাগপত্র খুঁজে পাননি। পরবর্তীতে সারা দেশের মানুষ যখন এটা নিয়ে আন্দোলন সংগ্রামের ডাক দিল, তখন উনি বললেন যে ঠিক আছে, বিতর্ক করে লাভ নেই, উনি চলে গেছেন, সো উনি আর প্রধানমন্ত্রী নাই। এই করে তিনি বাংলাদেশের যে জুলাই আন্দোলন, জলীয় অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে তিনি কি করতে চাইলেন? তিনি সাবসার্ভিয়েন্ট করতে চাইলেন, তিনি অভ্যুত্থানকে স্বীকার করতে চাইলেন না। তারপর তিনি রয়টার্সে একটা বিবৃতি দান করলেন। রয়টার্সের বিবৃতির পরে সেদিন তিনি কালের কণ্ঠ পেপারে তিনি আবার একটি সাক্ষাৎকার দিলেন, এবং এই সাক্ষাৎকারে তিনি তার বসার ভঙ্গিটা দেখেন, কি অধ্যত্বপূর্ণভাবে তিনি বসলেন। এবং তিনি খালি বসলেনই না, তিনি তার পুরা সাক্ষাৎকারে তিনি জুলাই নিয়ে একটি টু শব্দ করলেন না। তাহলে যে রাষ্ট্রপতি হওয়ার অযোগ্য, সেই রাষ্ট্রপতিকে কিভাবে বাংলাদেশের মানুষ ধারণ করবে? দ্বিতীয় কথাটা, রাষ্ট্রপতি সম্মানিত বিরোধী দল যারা আজকে মেজরিটি পাইছেন, যারা আজকে ক্ষমতা গ্রহণ করছেন, সেই বিএনপি রাষ্ট্রপতিকে সবসময় রেখে দিতে চাচ্ছেন। সেই বিএনপি এই 72-এর সংবিধানের বারবার দোহাই দিচ্ছেন যে সংবিধানের বাইরে গিয়ে আমরা কোনো কাজ করব না। সেই জন্যে গতকালকে আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি দরখাস্ত করি। এই দরখাস্তে আমি দেখিয়েছি যে এই সংবিধানের মধ্যে থেকে কিভাবে রাষ্ট্রপতিকে ছাড়াই সংসদ ডাকা যায় এবং সংসদের প্রথম অধিবেশনে ভাষণটা
কেমন করে রাষ্ট্রপতিকে ছাড়াই আর একজনকে রাষ্ট্রপতি নির্বাচিত করে দেওয়া যায়। এখানে আমি দেখিয়েছি যে প্রথম কারণ হলো এই রাষ্ট্রপতি যিনি জুলাইকে ধারণ করেন না, যিনি আওয়ামী লীগের মধ্যস্থতাকারী হিসাবে এখন সারা দেশের কাছে পরিচিত, যিনি এই সরকারকে ইনস্টেবল করার জন্য প্রতি মুহূর্ত কাজ করে যাচ্ছেন, সেই লোককে দিয়ে আমরা পবিত্র সংসদ, এই জুলাইয়ের স্পিরিটের উপরে যে সংসদ, যে গণভোট, সেই সংসদকে আমরা তার কাছ থেকে এই সংসদ শুরু করা হবে কিনা। এখানে বলা আছে আর্টিকেল 54-এ অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হলে, আর আর্টিকেল 75(3)-তে বলা আছে সংসদ কার্যক্রম বিধি অনুযায়ী যদি স্পিকার ডেপুটি স্পিকার না থাকে তাহলে যে কোনো সংসদ সদস্যকে স্পিকারের দায়িত্ব পালন করা যায়। সো সেই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসনের কাছে অনুরোধ করেছি তার দল থেকে তিনি একজন সংসদ সদস্যকে এই স্পিকার হিসাবে নমিনেট করুক, একজন স্পিকার হিসাবে নমিনেট করা। কারণ স্পিকার ডেপুটি স্পিকার কেউ নাই, তাহলে সংসদ চালাবেন কে? এবং যে সংসদ সদস্যকে তিনি স্পিকার হিসাবে নির্ধারণ করবেন এবং তার জন্য সংসদ পর্যন্ত ওয়েট করার কোনো দরকার নেই, উনি এখনই একজনকে সংসদ সদস্যকে এই ৭৪-এর ৩ ধারার বলে স্পিকার হিসাবে নিয়োগদান করতে পারেন এবং সেই স্পিকার আর্টিকেল 54-এর আন্ডারে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। সো যেহেতু কনস্টিটিউশনের মধ্যেই আছে এবং তার দল সংখ্যাগরিষ্ঠতা, তারা চাইলে ভোটাভুটি করলে, যেহেতু তাদের যেমন আজকে তারা ঘোষণা দিয়েছেন ডিপ্টি স্পিকার হবে বিরোধী দল থেকে, স্পিকার হবে তার দল থেকে, সেই স্পিকারই তিনি নিয়োগ করেন, সেই স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং এই ৭২-এর ১ অনুযায়ী সেই স্পিকারের কাছে যিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তার কাছে এই দেশের সমস্ত সংসদ অধিবেশন ডাকার জন্য সমস্ত দলগুলো, খালি তো সংসদ অধিবেশন না, এখানে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে সংবিধান। আর কার্যকারিতা নাই, এই কথা সঠিক। কত তারিখে গণভোট হবে, কি কালারের ব্যালট হবে, কিভাবে গণনা হবে, কিভাবে ব্যালট বাক্স হবে, এই গণভোট তো আবার হবে না। সুতরাং এই আইনের কার্যকারিতা থাকছে না। কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গণভোটের রেজাল্টের কি হবে? গণভোট ইতিমধ্যে হয়ে গিয়ে প্রায় ৬৯% মানুষ গণভোটে হা রায় দিয়েছে। একটি প্রশ্নের অধীনে 4টি ডিফারেন্ট কোয়েশ্চেন। তার গণভোট অধ্যাদেশের পিছনে ঐকমত্য কমিশনের 30টি বিষয়ের সংযুক্তি আছে। এই 30টি বিষয়ের ব্যাপারেও এখানে ইনক্লুড করা হয়েছে। তো গণভোট যদি বাতিল হয়, শুধু গণভোট অধ্যাদেশই বাতিল হবে না, ওই ঐকমত্য কমিশনের যে 30টি সংযোজিত বিষয় আছে শিডিউলে যোগ করা, ওই 30টি সংযোজিত বিষয়ও একই সাথে এখানে আইনের অংশ হিসেবে আর থাকবে না, বাধ্যবাধকতা থাকবে না। ফলে আমি মনে করি এই গণভোট অধ্যাদেশটি যদিও তার কার্যকারিতা নাই, কিন্তু এটিকে আইনে রূপান্তর করে রাখা উচিত, অ্যাক্ট হিসেবে সংসদ কর্তৃক গ্রহণ করা উচিত। যদি এটা গ্রহণ করা না হয়, অটো বাতিল হয়ে যায়, তাহলে দেয়ার উইল বি ব্যাড মেসেজ টু দি নেশন। আচ্ছা, এখানে গণভোটের যে ফলাফল, এটি কি আসলে বাতিল করার কোনো সুযোগ আছে? একটি গণভোটকে রিপ্লেস করতে গেলে ট্র্যাডিশন অনুযায়ী আরেকটি গণভোট লাগে। গণভোট কিন্তু আমাদের বর্তমান সংবিধানে গণভোটের বিধান যেভাবে আমরা আয়োজন করেছি এভাবে নাই। আমরা আয়োজন করেছিলাম জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে বাস্তবায়ন করার জন্য গণভোটের আয়োজন করা হয়েছিল। এই যে আয়োজন করা হয়েছে, যে প্রক্রিয়া, এটা করা হয়েছিল ঐকমত্যের ভিত্তিতে। সাংবিধানিক রীতি পদ্ধতির ভিতরে, অনুচ্ছেদের ভিতরে কিংবা আর্টিকেল 142 অনুচ্ছেদে এই পদ্ধতিতে গণভোটের কথা বলা নেই। তো গণভোটটা আয়োজন করেছিলাম আমরা এই জন্য যে সংস্কার প্রস্তাবগুলো যেন পরবর্তী পার্লামেন্ট এবং সংসদ সদস্যদের উপরে বাধ্যকর হয়, এই ব্যাপারে বাংলাদেশের জনগণ তার মতামত প্রকাশ করুক। প্রশ্ন এসেছিল ঐকমত্য কমিশন তো শুধুমাত্র রাজনৈতিক দলের প্রতিনিধিদের আলোচনা করছেন, জনগণ তো তার মত প্রকাশের সুযোগ পাচ্ছেন না। তখন প্রশ্ন হলো কিভাবে আমরা জনগণের মত নিতে পারি? তখন সকলেই একমত হয়েছিল যে গণভোট সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। সেই গ্রহণযোগ্য মাধ্যমে এটিকে নেওয়ার পরে এখন যদি তার রেজাল্টকে আমরা বাতিল করি কিংবা গণভোট অধ্যাদেশকে আমরা বাতিল করে দেই, তাহলে এটি বাংলাদেশের জনগণের সাথে এক ধরনের প্রতারণা করা। আচ্ছা, এখন সাংবিধানিক ইস্যু নিয়ে যদি গণভোট বাতিল করা হয়, সেক্ষেত্রে পূর্ববর্তী যে পার্লামেন্ট ছিল, এই পার্লামেন্ট ডিজলভ করা হয়ে